ক্রস সেকশনাল স্টাডি বলতে আমরা যেটি বলতেছি যে ডিজিজটি অলরেডি একটি পপুলেশনে তোমার হয়তো আছে, এক্সিস্ট করতেছে, এবং এর কজাল এজেন্টটাও আমরা জানি, অর্থাৎ কোন এজেন্ট দিয়ে এই ডিজিজটি হয়েছে সেটিও আমরা জানি। এরকম একটি কন্ডিশনে ডিজিজটির কোনো বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করাটাই হলো ক্রস সেকশনাল স্টাডি। অর্থাৎ এই ডিজিজটি তুমি অ্যান্টিবডি হোস্টের শরীরে একটা পপুলেশনে তৈরি হয়েছে কিনা, যেমন আমি একটু উদাহরণ দিলাম যে সিরো প্রিভ্যালেন্স বলি, অর্থাৎ একটি পপুলেশনে কোনো ডিজিজ ইনফেকশন হয়েছিল কিনা এবং না হয়েছে, বাট এই সবগুলো হোস্টের শরীরে এই কজাল এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়েছে কিনা সেটি অনেক সময় আমরা স্টাডি করে থাকি, সেটাকে সিরো প্রিভ্যালেন্স বলি। অর্থাৎ আমরা যেসব হোস্টের শরীরে অ্যান্টিবডি পাই, ধরো 1000 পপুলেশন আছে, সেই 1000 পপুলেশনে আমরা একটু অপেক্ষা, আমার একটা ফোন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, কে বলছিলেন প্লিজ? মৌসুমী আক্তার, জি বলেন। জি জি জি, হ্যাঁ মেল পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে কি ফিজিক্যালি থাকতে হবে? 23 তারিখে, হ্যাঁ আমাদেরটা 23 তারিখে, হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ 138 নম্বর প্রজেক্ট 23 তারিখে, হ্যাঁ বলেন। হুম, জুমের মাধ্যমে অংশগ্রহণ করতে পারি, হ্যাঁ। SMS অথবা মেইলে পাঠাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম জি, ঠিক আছে। তাহলে কেস কন্ট্রোল, হ্যাঁ শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেস কন্ট্রোল স্টাডি আমি বলছি যে ডিজিজের কজাল এজেন্ট অলরেডি নোন, সেই ডিজিজটি একটি পপুলেশনে যদি হয়, সেই ডিজিজটি সম্পর্কে আমরা যদি কোনো ইনভেস্টিগেশন করতে চাই, অথবা এই ডিজিজের কন্ট্রোল সম্পর্কে কোনো স্টাডি করতে চাই, ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিনের এফিকেসি দেখতে চাই, অথবা এই ডিজিজটির যদি মানে ট্রিটেবল হয়, অর্থাৎ চিকিৎসাযোগ্য হয়, তাহলে আমরা চিকিৎসার ফলাফল দেখতে পারি। এই ধরনের স্টাডি গুলো যে প্রক্রিয়ায়, এপিডেমিওলজির যে প্রক্রিয়ায় করা হয়, সেটাকেই বলা হয় ক্রস সেকশনাল। বুঝেছো কিনা? স্যার তাহলে ক্রস সেকশনাল আর লং টার্ম হার্ড স্টাডিজ এর মেইন পার্থক্য হলো যে লং টার্ম হলো একটি পপুলেশনে একটি ডিজিজ দীর্ঘদিন ধরে হলো সেখানে স্টে করতেছে। একটি ডিজিজ একটি পপুলেশনে দীর্ঘদিন ধরে স্টে করতেছে। ধরো হলো আমাদের দেশের আসপেক্টে পিপিআর, বছরের পর বছর ধরে এই ডিজিজটি এখনো আমরা এটাকে নিয়ে স্টাডি করতেছি, এটা ইরাডিকেট করা সম্ভব হয়নি। তো যদি তোমার দীর্ঘদিন ধরে ক্রস সেকশনাল স্টাডি কিন্তু এখানে বলছে ইন এ স্পেসিফিক এরিয়া, হ্যাঁ, এবং এটা কুইকলি করা হয়, কুইকলি ইউজিং দি সিরোলজি অর ভাইরাস আইডেন্টিফিকেশন, ঠিক আছে। এটা কিন্তু দীর্ঘ সময়, আবার এই ক্রস সেকশনাল স্টাডিটি দীর্ঘ সময় করা হয় না। লং টার্ম এখানে কিন্তু বলছে যে কুইকলি, আর লং টার্ম হলো দীর্ঘ সময়। আমি যেটি বলতে চাচ্ছি যে এটা হলো একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড, মনে করো হলো 3 মাসের মধ্যে তুমি একটি স্টাডি শেষ করবা। কিন্তু লং টার্ম হার্ড স্টাডিজ এর ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে দীর্ঘ সময় যদি একটি ডিজিজ একটি পপুলেশনে এক্সিস্ট করে, আমরা বলছি লং টার্ম হার্ড স্টাডি। কি দুটোর মধ্যে পার্থক্য বুঝেছো? ক্রস সেকশনাল স্টাডিটি রেপিডলি করা হয়, আর লং টার্ম হলো দীর্ঘ সময় যদি এই স্টাডিটি করা হয়, অর্থাৎ একটি পপুলেশনকে দীর্ঘদিন অবজার্ভ করে রাখা, বিভিন্ন ধরনের স্টাডি করা। জি স্যার, বুঝতে পারছি।
স্যার স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। শোনা যাচ্ছে না ভাই। স্যার তৌফিক স্যারের কানেকশন চলে গেছে। হয়তো স্যারের মডেম কানেকশন চলে গেছে। স্লাইড গুলো না স্যার। স্লাইড দেখতে পাচ্ছ না? আচ্ছা একটু একটু অপেক্ষা করো, আবার তাহলে তোমার হলো করতে হবে, স্ক্রিন শেয়ার করতে হবে। এখন দেখতে পাও? জি স্যার এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা আসছি হলো ভাইরাসের ট্রান্সমিশনে। ভাইরাসের ট্রান্সমিশন এটি এপিডেমিওলজির পার্ট, অর্থাৎ আমরা বলেছিলাম যে এপিডেমিওলজি ইজ দি স্টাডি অফ ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ ডিজিজ। ডিস্ট্রিবিউশন বলতে একটি পপুলেশনে কিভাবে এটি ডিস্ট্রিবিউটেড হয়েছে, ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য ট্রান্সমিশন হওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, কাজে ভাইরাস ট্রান্সমিশন এপিডেমিওলজির একটি পার্ট। ঠিক আছে, তো ভাইরাস ট্রান্সমিশন কেন হওয়ার প্রয়োজন আছে, এখানে দু একটি কথা বলা আছে, সেটা একটু তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাইরাস সার্ভাইভ ইন নেচার, তখনই মাত্র এই নেচার এসে সার্ভাইভ করবে অনলি ইফ দে ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান হোস্ট টু অ্যানাদার হোস্ট, whether of the same or other species। ঠিক আছে, অর্থাৎ ভাইরাসকে তোমার হলো পৃথিবীতে সার্ভাইভ করতে হলেই ওকে ওকে হলো ট্রান্সমিশন করতে হবে। অর্থাৎ এটা তোমরা জানো যে ভাইরাসের হলো লাইফ সাইকেল আছে, ট্রান্সমিশন সাইকেল আছে। অর্থাৎ ভাইরাস একটা হোস্টে কিন্তু একটা সাইকেল শেষ হওয়ার পর সেখান থেকে শরীর থেকে শেডিং হওয়ার নিয়ম আর কি। অর্থাৎ এন্ট্রি হবে, এটা তার লাইফ সাইকেল শেষ করবে এবং শরীর থেকে শেড হয়ে যাবে। শেড হওয়ার পর তাহলে কি সে পৃথিবী থেকে হারিয়ে যাবে? না, সে একটা নতুন হোস্টকে খুঁজবে, সেই নতুন হোস্টে ঢুকবে, সেখানে আবার নতুন করে ইনফেকশন করবে, সেখানে লাইফ সাইকেল শেষ করবে, সেখান থেকে শেড করবে, আবার এনভায়রনমেন্টে আসবে, সেখান থেকে আবার নতুন একটি হোস্টকে খুঁজবে। এই জন্যই, এই সার্ভাইভ করার জন্যই তার ট্রান্সমিশনের প্রয়োজন। ট্রান্সমিশন সাইকেলস রিকোয়ার ভাইরাস এন্ট্রি ইনটু দি বডি, রেপ্লিকেশন এন্ড শেডিং উইথ সাবসিকুয়েন্ট স্প্রেড টু অ্যানাদার হোস্ট। ঠিক আছে, কেন ভাইরাসের ট্রান্সমিশনের প্রয়োজন হয়? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। গুড। আমরা সাধারণত ব্রডলি দুই ভাবে ভাইরাসের ট্রান্সমিশনের কথা বলে থাকি, একটাকে বলা হয় হরাইজন্টাল ট্রান্সমিশন, আর একটিকে বলি হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। তোমরা যেহেতু এখন ভাইরোলজিতে চলে আসছো, বাই দিস টাইম তোমরা ব্যাকটেরিওলজি পড়ছো, কাজেই ট্রান্সমিশন সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা কিন্তু আছে। অবশ্যই ব্যাকটেরিওলজিতে তোমরা ট্রান্সমিশন পড়েছো। এখন যেমন হলো যে তোমরা জানো যে ওয়াটার বর্ন ডিজিজ, সয়েল বর্ন ডিজিজ, এয়ার বর্ন ডিজিজ, নিশ্চয়ই জানো এগুলো। জি স্যার জানি। তার মানে কি? ওয়াটার বর্ন বলতে পানি দিয়ে যেসব ডিজিজ ট্রান্সমিশন হয়, এয়ার বর্ন বলে বাতাসে যেসব ট্রান্সমিশন হয়, আর তোমার সয়েল বর্ন হলো মাটি দিয়ে মাটির মাধ্যমে ট্রান্সমিশন হয়। সেইটাই এই ক্লাসিফিকেশন গুলো। তো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বেসিক্যালি হলো যে এক হোস্ট থেকে আর হোস্টে যদি এনভায়রনমেন্টাল কোনো কিছুর মাধ্যমে ট্রান্সমিশন হয়, সেটি হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। অর্থাৎ হরাইজন্টালি তোমার থেকে তোমার পাশের একজন হোস্ট এফেক্টেড হবে, সেটাই হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। আর ভার্টিক্যাল ট্রান্সমিশন হলো যে মাদার থেকে অফস্প্রিং এ আসা, সেটি হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। ঠিক আছে, এই দুটো নিশ্চয়ই বোঝো। হরাইজন্টাল বলতে তোমার চতুর্দিকে ছড়ানো, আর ভার্টিক্যাল বলতে একটা
মাদার থেকে তার সন্তানে ছড়ানো, সেটি হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। এই হরাইজন্টাল ট্রান্সমিশন কয়েকটা ভাবে হতে পারে, সেটি ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, কমন ভেহিকেলের মাধ্যমে হতে পারে, এয়ারবর্ন হতে পারে, আর্থ্রোপোড বর্ন হতে পারে, আয়াট্রোজেনিক হতে পারে, নজোকোমিয়াল হতে পারে, জুনোটিক ট্রান্সমিশন হতে পারে। সেগুলো সবগুলোই হরাইজন্টালি এই ট্রান্সমিশন। আর ভার্টিক্যাল ট্রান্সমিশন তো আমরা বললাম যে মাদার থেকে অফস্প্রিং, এইটা সাধারণত হয় হলো তোমার এর মাধ্যমে। এটা অবশ্য দুটো প্রক্রিয়ায় আসলে। একটা হইলো যে যদি তোমার হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি তোমার ইনফেক্টেড থাকে, সেক্ষেত্রে সন্তান ইনফেক্টেড হতে পারে। আর একটি বিষয় হলো তোমার হলো যে সেটা মানে ফার্টিলাইজেশনের সময় এটি হতে পারে, হয়তো মাদারের ওভাম হোক আর হলো ফাদারের স্পার্ম হোক, অর্থাৎ মেল এবং ফিমেলের যেটাই ইনফেক্টেড হোক, তারা যেহেতু যখন হলো মানে জাইগোট ফর্মেশন করে তখন এইভাবে হতে পারে ইনফেকশন। এছাড়াও বার্থ ক্যানেল যদি কোনোভাবে হলো ইনফেকশন থাকে, সেক্ষেত্রে পার্সুরেশনের সময়ও ইনফেকশন হতে পারে, সেটাও কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশনের অংশ। অর্থাৎ শুধুমাত্র জেনেটিক্যালি যে ট্রান্সমিট হবে তা নয়, এটি তোমার প্যাসেজ যদি কোনো কারণে ইনফেক্টেড থাকে তখনও ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে। অর্থাৎ মা থেকে সন্তানে সেটা দুটো প্রক্রিয়া হতে পারে। তো ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন গুলো তোমরা জানো, এখানে আমি পুরোটা এখনো করতে পারি নাই, নোট করতে পারি নাই। ডাইরেক্ট কন্টাক্ট বলতে ডাইরেক্ট কন্টাক্ট, সোজা কথা। যেমন একটা মা তার সন্তানকে, তোমরা দেখবা গরুর বাছুরকে মা জিবা দিয়ে চাটে আর কি, লিকিং বলা হচ্ছে। এই লিকিং এর মাধ্যমে যদি ছড়ায়, অথবা রাবিং, শরীরের থেকে শরীর ঘষা আর কি, রাবিং, তারপর বাইটিং, কামড়ের মাধ্যমে যদি ছড়ায়। এছাড়াও সেক্সুয়াল কন্টাক্টও কিন্তু ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন, ঠিক আছে? অর্থাৎ সরাসরি একটি হোস্টের সঙ্গে আরেকটি হোস্টের ফিজিক্যাল কন্টাক্ট, সেটি হলো ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন, ঠিক আছে? ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন। ইনডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন হলো ইনডাইরেক্টলি কোনো কিছুর মাধ্যমে ছড়ানো। এখন তুমি এগুলো সাধারণত ফোমাইট দিয়ে এই ট্রান্সমিশন গুলো হয়ে থাকে। যেমন হলো একজন হোস্ট, যে ইনফেক্টেড হোস্ট, সে একটি পাত্রে খেলো, সেই পাত্রটিতে পরবর্তী একটি হেলদি হোস্ট খেলো, এটার যে ট্রান্সমিশন সেটি হলো ইনডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন। এছাড়া বিছানা, আমি একটা বিছানায় ঘুমাইলাম, আমি অসুস্থ ছিলাম, আরেকজন এসে ঘুমাইলো, সেটাও হতে পারে। এছাড়া হলো রেস্ট্রেন্ট ডিভাইস, অর্থাৎ একটা অ্যানিমেলকে কন্ট্রোল করার জন্য কিছু ডিভাইস আমি ইউজ করলাম হেলদি অ্যানিমেলকে, সরি ইনফেক্টেড অ্যানিমেলকে, সেটাই যদি হেলদি অ্যানিমেলকে কন্ট্রোল করার জন্য। ভেহিকল, পরিবহন, একটা হেলদি অ্যানিমেলকে, ইনফেক্টেড অ্যানিমেলকে একটা ভেহিকেলে পরিবহন করার পর সেটাতে যদি একটি হেলদি অ্যানিমেলকে করি। এছাড়া ক্লোদিং, কাপড়ের মাধ্যমে, অর্থাৎ ইনফেক্টেড অ্যানিমেলের কাপড়ের মাধ্যমে, ইনফেক্টেড হোস্টের কাপড়ের মাধ্যমে ইনফেক্টেড হোস্টে ছড়ানো। ইমপ্রপারলি স্টেরিলাইজড সার্জিক্যাল ইকুইপমেন্টস, সেগুলো তোমরা জানো যে ছুরি কাঁচি, এগুলো ইনফেক্টেড কোনো হোস্টে ব্যবহার করার পর যদি সেগুলো হেলদি হোস্টে ব্যবহার করা হয়, ঠিক আছে? ইমপ্রপারলি সিরিঞ্জ, নিডিল, এগুলো হতে পারে, ঠিক আছে? এগুলো হলো ইনডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এটি বুঝতে পেরেছো, অর্থাৎ সরাসরি শরীর টু শরীরে কন্টাক্ট হবে না, সেটি হলো ইনডাইরেক্ট কন্টাক্ট, ঠিক আছে? কমন ভেহিকল ট্রান্সমিশন আছে। কমন ভেহিকল ট্রান্সমিশন যেমন হলো ফিক্যাল কন্টামিনেশন অফ ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাইজ, ঠিক আছে? ফিক্যাল কন্টামিনেশন অফ ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাইজ, ঠিক আছে? এটা হলো কমন ভেহিকল ট্রান্সমিশন, ভাইরাস কন্টামিনেটেড মিট or bone product, ঠিক আছে? Example, ভাইরাস vesicular example are swine, cholera, pseudorabies and bovine spongiform encephalopathy, সেটি হলো কমন ভেহিকল ট্রান্সমিশন। কমন ভেহিকল ট্রান্সমিশন
কমন ভেহিকল ট্রান্সমিশন বলতে যেটি বোঝানো হয়েছে যে ফিসিসের মাধ্যমে কোনো জীবাণু ছড়াবে, ফিসিসের মাধ্যমে শেডিং হবে, সেই জীবাণু ফুড অথবা ওয়াটারকে কন্টামিনেট করবে, সেই কন্টামিনেটেড ফুড এবং ওয়াটার হেলদি অ্যানিমাল খেয়ে ইনফেকশন হবে, সেটিকেই কমন ভেহিকল ট্রান্সমিশন বলা হচ্ছে। ঠিক আছে। এয়ারবর্ন ট্রান্সমিশন তোমরা জানো, হাসি কাশির মাধ্যমে হলো জীবাণু বাতাসে আসে এবং সেই বাতাস হেলদি অ্যানিমাল যদি ইনহেল করে, হেলদি পপুলেশন যদি ইনহেল করে, হেলদি ইন্ডিভিজুয়াল, তাহলে সেটি এয়ারবর্ন ট্রান্সমিশন বলে। তো এগুলোর অনেক উদাহরণ তোমরা জানো। এয়ারবর্ন ট্রান্সমিশন, ইনফ্লুয়েঞ্জা জাতীয় যেসব ডিজিজ সবই হলো এয়ারবর্ন ট্রান্সমিশনে হয়ে থাকে। ঠিক আছে। এরপরে যদি আসি আর্থ্রোপোড বর্ন ট্রান্সমিশন, অর্থাৎ একটি হোস্টের মধ্যে ডিজিজ হয়েছে, সেই হোস্টকে যদি কোনো আর্থ্রোপোড বাইট করে, তারপর সেই আর্থ্রোপোড যদি হেলদি একটি হোস্টকে বাইট করে, তখন এই ট্রান্সমিশন হতে পারে। সেই আর্থ্রোপোড ভেক্টর গুলোর মধ্যে আছে মসকুইটো, তারপরে আছে তোমার ফ্লাই, হ্যাঁ, বেসিক্যালি ফ্লাই এবং মসকুইটো এছাড়াও আরো অনেক আর্থ্রোপোড রয়েছে, যেমন টিক, লাইস, এদের মাধ্যমেও ডিজিজ ছড়াতে পারে। তো এগুলো হলো আর্থ্রোপোড বর্ন ট্রান্সমিশন। ঠিক আছে। যেমন এই যে এখন লাম্পি স্কিন ডিজিজ, এটিকেও অনেক সময় আর্থ্রোপোড বর্ন বলা হচ্ছে। ইভেন এনিমেলে পক্সও কিন্তু আর্থ্রোপোড বর্ন ট্রান্সমিশন হয়, এছাড়া ইফিমেরাল ফিভারের নাম শুনবা, এই ইফিমেরাল ফিভারও বা 3 days সিকনেস, এটাও কিন্তু আর্থ্রোপোড বর্ন ট্রান্সমিশন হয়। এছাড়া ব্লু টাং, আফ্রিকান সোয়াইন ফিভার, ঠিক আছে, এগুলো মূলত আর্থ্রোপোড দিয়ে ট্রান্সমিশন হয়। আয়াট্রোজেনিক ট্রান্সমিশন কজড বাই দি ডক্টর, ডাক্তারের মাধ্যমে যদি ট্রান্সমিশন হয় সেটাকে আয়াট্রোজেনিক, অ্যাজ এ ডাইরেক্ট রেজাল্ট অফ সাম অ্যাক্টিভিটি অফ দি অ্যাটেন্ডিং ডক্টর। ঠিক আছে, সেটাকে আয়াট্রোজেনিক বলে। ইউজুয়ালি ভায়া নন স্টেরাইল ইকুইপমেন্ট, মাল্টিপল ইউজ অফ সিরিঞ্জ, ইনএডুকুয়েট হ্যান্ড ওয়াশিং, এটাকে ইত্যাদি। ঠিক আছে। একটি সিরিঞ্জ একটি ইনফেক্টেড হোস্টে ইনজেক্ট করার পর সেটি যদি স্টেরিলাইজ না করে, অর্থাৎ একই সিরিঞ্জ যদি মাল্টিপল ইউজ হয়, তাহলে এটার মাধ্যমে ছড়াতে পারে। অথবা যদি হাত যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ডাক্তার, নার্স, যারই হোক, তার মাধ্যমে যদি ইনএডুকুয়েট হ্যান্ড ওয়াশিং এর মাধ্যমে যদি ছড়ায়, তাহলে সেটাকে আয়াট্রোজেনিক, অর্থাৎ ডাক্তার, নার্স এদের মাধ্যমে যদি কোনো জীবাণু ছড়ায়, সেটাকে আমরা আয়াট্রোজেনিক ট্রান্সমিশন বলি। আর নজোকোমিয়াল ট্রান্সমিশন, এটি একটি টার্ম। নজোকোমিয়াল when an animal is infect a veterinary hospital or clinic, অর্থাৎ যখন একটি অ্যানিম্যাল, ইনফেক্টেড অ্যানিম্যাল কোনো একটি ক্লিনিকে থাকে, সেই ক্লিনিকের যে রুমে সেটা থাকবে আর কি, সেই রুমটা কন্টামিনেটেড হয়, সেই কন্টামিনেটেড এনভায়রনমেন্টে কোনো হেলদি অ্যানিম্যাল, হেলদি হোস্ট সেখানে অবস্থান করলে সে ইনফেক্টেড হতে পারে। এই ধরনের ট্রান্সমিশনকে বলা হয় নজোকোমিয়াল ট্রান্সমিশন। ঠিক আছে। নজোকোমিয়াল এবং আয়াট্রোজেনিকের মধ্যে পার্থক্য হলো, নজোকোমিয়াল হইলো যে হসপিটাল বর্ন, আর আয়াট্রোজেনিক হলো ডক্টর বর্ন। ঠিক আছে। আর জুনোটিক ট্রান্সমিশন, এটি তোমরা জানো যে জুনোটিক ট্রান্সমিশন, আমরা জুনোটিক ডিজিজ যেগুলো হলো অ্যানিম্যাল থেকে হিউম্যান পপুলেশনে অথবা হিউম্যান থেকে অ্যানিম্যালে ট্রান্সমিশন হয়, সেগুলোকে জুনোটিক ট্রান্সমিশন বলে থাকি। জুনোটিক অনেকগুলো ডিজিজের তোমরা নাম শুনে থাকবা, যেমন হলো টিবি একটি জুনোটিক ডিজিজ আমরা বলবো। রেবিস, হ্যাঁ, রেবিস, গুড, রেবিস একটি জুনোটিক ডিজিজ। তো এই ধরনের ডিজিজ গুলো হলো জুনোটিক ডিজিজ, এবং এর ট্রান্সমিশনের প্রক্রিয়াকে জুনোটিক ট্রান্সমিশন বলা হয়। যেমন আমরা বলতে পারি যে রেবিসের ক্ষেত্রে অ্যানিম্যাল যদি বাইট করে কোনো হেলদি হোস্টকে, সেটা অ্যানিম্যাল হোক আর হিউম্যান হোক, তাহলে এই ট্রান্সমিশনকে
জুনোটিক ট্রান্সমিশন। আর ভার্টিক্যাল ট্রান্সমিশন দুই একটার নাম তোমাদেরকে আমি বলি আর কি। ভার্টিক্যাল ট্রান্সমিশন কোন কোনগুলোকে ভার্টিক্যাল ট্রান্সমিশন বলা হয়, যেমন হলো আমাদের এভিয়ানের ক্ষেত্রেই তোমরা নাম শুনে থাকবা, এই তোমার স্যার শোনা যাচ্ছে না তো। শুনতে পাচ্ছ না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এভিয়ান লিউকোসিস, এভিয়ান লিউকোসিস এটি পোল্ট্রির একটি ডিজিজ। এটি হলো তোমার ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। তারপর তোমরা মাইকোপ্লাজমার নাম শুনেছো, মাইকোপ্লাজমা ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। এছাড়া হলো বোভাইন ভাইরাল ডায়রিয়া, লেন্টিভাইরাস ইনফেকশন, এছাড়া হলো পার্ভো ভাইরাস, অনেক পার্ভো ভাইরাস, এরা হলো এই ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। ঠিক আছে? তো এই ইন্ডিভিজুয়াল ডিজিজ গুলো যখন আলোচনা করব, তখন যখন ট্রান্সমিশন সম্পর্কে কথা বলবো, তখন ডিটেলসটা আমরা আলোচনা করব। তবে দু একটা ডিজিজের নাম যেগুলো বললাম, যে লেন্টি ভাইরাস, পার্ভো ভাইরাস, তারপর বোভাইন ভাইরাস ডায়রিয়া, তারপরে হলো এভিয়ান লিউকোসিস ভাইরাস, এগুলো সাধারণত হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। স্যার বলো স্যার, করোনা ভাইরাস কোভিড-19 এটা কোনটার মধ্যে দিয়ে ট্রান্সমিশন হয়? হরাইজন্টাল। এটা হরাইজন্টাল। হরাইজন্টাল বলতে হলো এক হোস্ট থেকে আরেক হোস্টে ছড়ানো। এটা তো জানো তোমরা, হলো আমাদের হরাইজন্টালের মধ্যে এটা আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুই ধরনের কন্টাক্টেই আসলে ছড়াচ্ছে। ডাইরেক্ট কন্টাক্ট হলো যে একটি হেলদি একটি ইন্ডিভিজুয়াল, তার নাক থেকে সর্দি ঝরছে, তোমার হাতটা কোনো কারণে ওই তার নাকে লেগেছে বা সর্দিতে লেগে গেছে। ঠিক আছে? এটি হলো ডাইরেক্ট কন্টাক্ট। আর ইনডাইরেক্ট কন্টাক্ট হলো যে এটা অ্যারোসল ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ সে বাতাসে নিঃশ্বাসের মাধ্যমে জীবাণু ছড়াচ্ছে, সেই জীবাণু তোমার বাতাস থেকে তোমার এনভায়রনমেন্টে আসছে আর কি। ঠিক আছে? ড্রপলেট ইনফেকশন, ড্রপলেটের মাধ্যমে তোমার শরীরে আসছে আর কি। সেটি হলো এয়ারবর্ন ট্রান্সমিশন, এটা হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। ঠিক আছে? এটা 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 দুই ধরনের, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কন্টাক্ট দুই ধরনের বলতে পারো আর কি। ঠিক আছে? এবং এটাকে এয়ারবর্ন ভার্টিক্যাল ভার্টিক্যাল বলো বলো ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল ট্রান্সমিশনের যে রোগগুলোর নাম বলেন, যে এভিয়ান লিউকোসিস, পার্ভোভাইরাস, লেন্টিভাইরাস, বোভাইন ভাইরাস, আরেকটা কি জানি বলছিলেন, এটা ভুলে গেলাম। বোভাইন ভাইরাস ডায়রিয়া, পার্ভো ভাইরাস, লেন্টি ভাইরাস, এছাড়া হলো মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা অবশ্য ভাইরাস নয়, মাইকোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া। এটা এটা লিখে নাও, তোমার ক্যাপ্রাইন আর্থ্রাইটিস এনসেফালাইটিস ভাইরাস। বুঝছো? ক্যাপ্রাইন আর্থ্রাইটিস এনসেফালাইটিস, এটি হলো ক্যাপ্রাইন স্পেলিং, ক্যাপ্রাইন CAPRINE, মানে ক্যাপ্রাইন বলতে হলো তাদেরকে গোট স্পেসিস কে বোঝানো হয়েছে। ক্যাপ্রাইন CAPRINE, ক্যাপ্রাইন আর্থ্রাইটিস এনসেফালাইটিস, আর্থ্রাইটিস এনসেফালাইটিস। ঠিক আছে? ইয়েস স্যার। তো আমরা ভাইরাসের ট্রান্সমিশন আমাদের আরো দু একদিন লাগবে আর কি, কারণ আমরা উদাহরণগুলো এখনো সবগুলো জানি না। প্রথমে আমরা ফ্যামিলি অনুযায়ী হলো ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন। স্যার হরাইজন্টাল ট্রান্সমিশন আর ভার্টিক্যাল ট্রান্সমিশন বিষয়টা কি না স্যার? হ্যাঁ, বুঝো নাই? হ্যালো হ্যালো স্যার ক্লিয়ার না স্যার? হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। হরাইজন্টাল ট্রান্সমিশনটা হলো এক্সিস্টিং কন্ডিশনে, তুমি এখন এক জায়গায় অবস্থান করতেছো, তুমি হোস্ট, তোমার পাশে আরেকজন হোস্ট অবস্থান করতেছে। ঠিক আছে? ওই হোস্ট থেকে তোমার কাছে আসা যেটা, সেটি হলো হরাইজন্টাল। হরাইজন্টাল বলতে হলো, হরাইজন্টালের বাংলা কি জানো? সমান্তরাল। অর্থাৎ তুমি একটি পপুলেশনে আসো, ঠিক আছে? এক্সিস্টিং একটা পপুলেশনে আসো,
তুমি ডিজিজে আক্রান্ত, তোমার মাধ্যমে এই পপুলেশনে আর একজন হোস্ট যদি ইনফেক্টেড হয়, সেটি হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। বুঝতে পারছো? এক্সিস্টিং হোস্ট অর্থাৎ যে এখনো পৃথিবীতে না সরি যে অলরেডি হলো এক্সিস্ট করতেছে তোমার পাশাপাশি। ভার্টিক্যালের ক্ষেত্রে আমি বলছি যে ভার্টিক্যাল ট্রান্সমিশন হলো যে পিতা মাতা থেকে সন্তানে আসা। এই ক্ষেত্রে হলো যে সন্তান নতুন করে ভূমিষ্ঠ হওয়ার পর ইনফেক্টেড হবে, সেটি হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর হরাইজন্টাল হলো এক্সিস্টিং তোমার সারাউন্ডিংস এর কোনো হোস্ট, কোনো ইন্ডিভিজুয়াল যদি অ্যাফেক্টেড হয়, সেটি হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। সেটি তোমার শরীরের ডাইরেক্ট কন্ট্যাক্টে হতে পারে, ইনডাইরেক্ট কন্ট্যাক্টে হতে পারে, বাতাসে হতে পারে। যদি তুমি ক্লিয়ার না হও, আবারও আমাকে ক্লিয়ার করতে হবে। হরাইজন্টাল এবং ভার্টিক্যালের পার্থক্য বুঝছো কিনা? যে প্রশ্ন করেছো, হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাও? করতেছে। আর স্যার ভার্টিক্যাল, হ্যাঁ, ভার্টিক্যাল ট্রান্সমিশনটা হলো যে পিতা মাতা থেকে সন্তানে, এটি একটু এক্সেপশনাল। বাট তোমার কাছ থেকে তোমার ভাই যদি ইনফেক্টেড হয়, সেটি হলো হরাইজন্টাল। তোমার কাছ থেকে তোমার বোন যদি ইনফেক্টেড হয়, সেটি হলো হরাইজন্টাল। তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যদি ইনফেক্টেড হয়, সেটি হলো হরাইজন্টাল। এটা বুঝছো কিনা? তাহলে এটা গরু থেকে এটা বাছুরে হলে কি বলবো স্যার? গরু থেকে বাছুরে হলে, হ্যাঁ, গরু থেকে বাছুরে সেটা তো অলরেডি যদি সে এক্সিস্ট করে থাকে, গরু থেকে বাছুরে যদি এক্সিস্ট করে থাকে, অর্থাৎ বাছুর অলরেডি পৃথিবীতে আছে, বুঝতে পারছো? সেটি হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। যেমন আমরা বলছি ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন, প্রথমেই বলছি যে একটি মা তার সন্তানকে লিকিং করতেছে, ঠিক আছে, তার লালার মাধ্যমে তার বাছুর ইনফেক্টেড হচ্ছে, সেটি কিন্তু হরাইজন্টাল। কিন্তু জন্মের মাধ্যমে যদি ছড়ায়, সেটি হলো ভার্টিক্যালটা তাহলে জেনেটিক্যাল। রাইট, জেনেটিক্যাল ছাড়াও হতে পারে। এটা কিন্তু আমি বলছি যে শুধুমাত্র জেনেটিক্যাল আমরা বলবো না, রিপ্রোডাক্টিভ সিস্টেমের দুটো প্রক্রিয়া, যেমন হলো জেনেটিক্যাল হতে পারে, পাশাপাশি রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি ইনফেক্টেড থাকে অথবা বার্থ ক্যানেল যদি ইনফেক্টেড থাকে, সেখানে যদি পার্সুরেশনের সময় যদি বাচ্চা মায়ের কাছ থেকে ইনফেকশন নিয়ে থাকে, সেটাকেও আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার ভার্টিক্যাল ট্রান্সমিশনে কি স্যার মানে মায়ের পেটে গর্ভাবস্থায় থাকা অবস্থায় প্লাসেন্টার ভিতর ইনফেকশন করতে পারবে? না, এটা একবারে শুরু থেকে থেকে, হ্যাঁ, প্লাসেন্টার মাধ্যমে ছড়াতে পারে। আমি বলছি একদম তোমার হলো জাইগোট ফর্মেশনের আগেই, অর্থাৎ মেল গ্যামেট অথবা ফিমেল গ্যামেট হয়তো ইনফেক্টেড ছিল, সেখান থেকে জাইগোট ফর্মেশন হওয়ার পর থেকেই সে ইনফেকশন ক্যারি করতেছে, সেটি হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। অথবা বাচ্চাটা এমব্রায়োটা ডেভেলপ করছে হেলদি, হ্যাঁ, এমব্রায়োটা ডেভেলপ করেছে হেলদি, বাট জন্মের সময় তার মায়ের বার্থ ক্যানেলে কোনো ইনফেকশনের কারণে সে ইনফেকশন ক্যারি করছে, এটাও ভার্টিক্যাল ট্রান্সমিশনের অংশ। স্যার তাহলে করোনা ভাইরাস কি মানে মায়ের গর্ভাবস্থায় মায়ের মাধ্যমে সন্তানের ট্রান্সমিশন, এটি এখন পর্যন্ত আমরা ওই ধরনের পাইনি। তবে যেটা করতে পারে যে মায়ের ইনফেকশনের কারণে সন্তান যদি ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে আসলে ইনফেকশন ক্যারি করবে কি করবে না এটি আমরা জানি না। তবে বাচ্চাটির মানে ডেভেলপমেন্টে ডিসঅর্ডার হতে পারে, ঠিক আছে। করোনা ভাইরাসকে আমরা আসলে এই ভার্টিক্যাল ট্রান্সমিশন এই মুহূর্তে এটাকে আমরা ওই গ্রুপে ফেলছি না আর কি, ভার্টিক্যাল ট্রান্সমিশন গ্রুপে ফেলছি না, এটাকে হরাইজন্টাল ট্রান্সমিশনে। কোনটা
বলো। এইচআইভি ভাইরাস। এইচআইভি, ভাইরাস। হ্যাঁ এইচআইভি তোমার হলো এইচআইভির ক্ষেত্রে হলো এইচআইভির ক্ষেত্রে এটাকে হরাইজন্টাল ট্রান্সমিশনই বলবো। ভার্টিক্যাল এটা তো দুটোই হবে স্যার। দুটোই, রাইট ডিরেক্ট বলা যায়। রাইট হরাইজন্টাল ভার্টিক্যাল দুটোই হয়। স্যার ক্যাপ্রান আর্থ্রাইটিস এনসেফালাইটিস স্যার এটা কি ভার্টিক্যাল ট্রান্সমিশন স্যার? হ্যাঁ ভার্টিক্যাল। আর স্যার এটা কি ওই যে মাইক্রোপ্লাজমা দ্বারা হয় স্যার নাকি? না ক্যাপ্রাইন আর্থ্রাইটিস এনসেফালাইটিস এটি হলো ভাইরাল ডিজিজ, আর মাইকোপ্লাজমা হলো ব্যাকটেরিয়াল ডিজিজ। মাইকোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া, আমরা মাইকোপ্লাজমা আলোচনা করব আসলে আলাদাভাবে। এটা মাইক্রোপ্লাজমা মানে আসলো কেন, যেহেতু এটার তোমার ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় সেই জন্য বলেছি আর কি। এটা কিন্তু ভাইরাস নয়, কিন্তু এটি মনে রাখবা মাইক্রোপ্লাজমা আলাদা একটি অর্গানিজম, অর্থাৎ 6টা গ্রুপের অর্গানিজম আছে তোমরা জানো, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, মাইকোপ্লাজমা, রিকেটশিয়া এবং ক্লামাইডিয়া। ঠিক আছে, কাজে মাইকোপ্লাজমা কিন্তু ভাইরাস নয়, এটি মনে রাখতে হবে। জি স্যার। স্যার পিতা বা মাতার যদি এইচআইভি হয় তাহলে কি সেটা সন্ততিতে যাবে, ট্রান্সমিট হবে? ট্রান্সমিশন হতে পারে। জি ঠিক। তবে এই এইডস কে কিন্তু আমরা আসলে ভার্টিক্যাল সাধারণত বলি না, এটা মূলত হরাইজন্টাল, তবে ক্ষেত্র বিশেষে এটা ভার্টিক্যাল হতে পারে। মূলত এটি হরাইজন্টাল। এটার বেসিক ট্রান্সমিশন হলো ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন, এছাড়া হলো এটাকে আয়াট্রোজেনিক ট্রান্সমিশনও বলতে পারো। ডাইরেক্ট কন্টাক্ট এবং আয়াট্রোজেনিক, অর্থাৎ সিরিঞ্জ নিডিলের মাধ্যমে হতে পারে, এবং ডাইরেক্ট কন্টাক্ট বেসিক্যালি তোমার সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে এটি ট্রান্সমিশন হতে পারে। মূলত হরাইজন্টাল, তবে কখনো কখনো ভার্টিক্যাল হতে পারে। স্যার বুঝতে পারছি। তো আজকে আমরা নতুন কোনো শুরু করব না আর কি, কি বলবো, নতুন কোনো টপিক আজকে আমরা শুরু করব না, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে। স্যার মানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল, হরাইজন্টাল এটা তো মানে না, ভার্টিক্যালে যখন আমরা আসবো সেটা আসলে স্যার মানে গাভীর মানে ভিতরের ঘটনা, তখন বাচ্চা প্রসব করবে আর কি, বাছুর হবে। আর হরাইজন্টাল যেমন মানে বাছুর কোনো দুধ খেয়ে ইনফেক্টেড হলো, তাহলে হরাইজন্টাল কোনটার মধ্যে পড়বে, ডিরেক্ট কন্টাক্ট নাকি? হ্যাঁ, ডিরেক্ট কন্টাক্ট, রাইট, ডিরেক্ট কন্টাক্ট। জি স্যার, অবভিয়াসলি এটি ডিরেক্ট কন্টাক্ট। জি স্যার, বুঝতে পারছি। আর কিছু? আচ্ছা, এইখানে আরেকটি কথা বলে রাখি, এটা ইনডাইরেক্ট কন্টাক্ট হতে পারে তখনই যদি সন্তানটি, বাছুরটি মায়ের হলো আডার থেকে যদি দুধটাকে সেই না করে আর কি, না খায়, যদি আবার এটা হলো কোনো পাত্রে নিয়ে তারপরে যদি বাছুরকে খাওয়ানো হয়, তখন কিন্তু আবার এটাকে ডাইরেক্ট কন্টাক্ট বলা যাবে না, সেটাকে আবার ইনডাইরেক্ট কন্টাক্ট বলতে হবে। বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। এটা হরাইজন্টাল, বাট এটাই ইনডাইরেক্ট কন্টাক্ট হবে ওই ক্ষেত্রে, ইনডাইরেক্ট কন্টাক্ট হবে। অর্থাৎ ডাইরেক্ট কন্টাক্ট বলতে আমরা বলছি যে ইনফেক্টেড হোস্টের সরাসরি সংস্পর্শে আসতে হবে হেলদি হোস্টকে, তখন এটি ডাইরেক্ট কন্টাক্ট। স্যার ট্রান্সমেমরি কেন স্যার ভার্টিক্যাল? কোনটা? ট্রান্সমেমরি স্যার, ট্রান্সমেমরি ইনফেকশনটা। ট্রান্সমেমরি ইনফেকশন, ট্রান্সমেমরি ইনফেকশনকে ভার্টিক্যাল ট্রান্সমিশনের মধ্যে কেন ফেলা হয়? হচ্ছে না কেন স্যার? না, হচ্ছে না কেন?
না, এইটা আমি তো বললাম যে আসলে মূলত হলো এই ভার্টিক্যাল ট্রান্সমিশনকে আমরা জেনেটিক ট্রান্সমিশন বলছি, এবং আমি বলছি যে এইটা যদি বার্থকালে রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি মানে মূলত আসলে জন্মের সঙ্গে এর সংশ্লিষ্টতা, তোমার মিল্কিং এর সঙ্গে নয়। বুঝতে পারছো কিনা? ভার্টিক্যালটা হলো জন্মের সঙ্গে এর সংশ্লিষ্টতা, মিল্কিং এর সঙ্গে নয়। এখনো কি ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। হ্যাঁ, জন্মের মাধ্যমে যখন হয় তখনই সেটি হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর কারো কোনো প্রশ্ন? স্যার মনে হয় আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, যদি না থাকে আমারও একটুখানি তাড়া আছে। হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে আমরা সামনের দিন আসলে ট্রান্সমিশন আমরা এখনো শেষ করি নাই, আরো দুটো ক্লাস হয়তো ট্রান্সমিশনে আমাদের লেগে যেতে পারে। ঠিক আছে।